নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ রবিবার আমি আবার চলে এসেছি বকুল কথার পরবর্তী পর্ব নিয়ে আপনাদের কাছে। শুরু করছি আজকের পর্ব। শোনার অনুরোধ রইল। বকুলকে যে হঠাৎ এমন একটা প্রস্তাবের মুখোমুখি হতে হবে তা কোনো দিন কল্পনা করেনি সে। সেই অকল্পিত অবস্থায় ভাসমান নৌকায় পা রেখে বকুল তার প্রায় অপরিচিত জ্যাঠতুতো দাদার মুখের দিকে তাকিয়ে থাকে। একটু আগে বকুল যখন তাদের সাহিত্য চক্রর পুনর্মিলনের অধিবেশন সেরে বাড়ি ফিরেছিল, তখন বড় বৌদির ঝি খবর দিয়ে গিয়েছিল, পিসিমা আপনাদের দর্জি পাড়ার না কোথায় যেন কে জ্ঞাতি আছে, সেখান থেকে আপনার বুঝি কোন দাদা আপনার সঙ্গে দেখা করবে বলে অনেকক্ষণ বসে আছে। খুব ক্লান্ত লাগছিল। আবার এখন কার সঙ্গে কি কথা কইতে হবে, কত কথা কইতে হবে কে জানে। বকুলের সঙ্গে দেখা করবার জন্য যখন তিনি এতক্ষণ বসে আছেন, তখন যে সহজে ছাড়বেন এমন মনে হয় না। আর এমনও মনে হয় না বকুলের উপকার হতে পারে বা লাভ হতে পারে এরকম কোনো বিষয় নিয়ে এসে বকুলকে সেটুকু উপঢৌকন দেবার জন্যে বসে আছেন। বাইরের কাপড় ছেড়ে হাত মুখ ধুতে ধুতে ভাবতে চেষ্টা করল বকুল, কি হতে পারে। ও বাড়ির সেই ছোট কাকার ছেলের মতো কোনো অসুবিধেজনক প্রস্তাব নিয়ে আসেননি তো? তাহলেই মুশকিল। ও বাড়ির সেই সেজদা, যাকে অন্য কোথাও দেখলে চট করে চিনে ফেলা শক্ত বকুলের পক্ষে, কারণ সব থেকে যারা নিকটজন তাদের সঙ্গেই সব থেকে দূরত্ব। আসা যাওয়ার পাটই নেই। ছেলে মেয়ের বিয়ের সময় মহিলাদিগের প্রীতিভোজ সম্বলিত কার্ডসহ যে নিমন্ত্রণপত্র এসে পৌঁছয়, তার সূত্রেই যা আসা যাওয়া। তবু বকুলের সেই খুড়তুতো ভাই এসে বলে উঠেছিল, তোমাকে একটা কাজ করে দিতে হবে। সেদিনও বকুল বুঝেছিল কাজটা খুব সহজ নয়, হলে সেই ভদ্রলোক এসে এমনই বসে থাকতেন না। নরম হয়ে বলেছিল, কি বলুন। তিনি খুব অমায়িক গলায় বলেছিলেন, আমায় আবার আপনি আজ্ঞে কেন রে, আমি কি পর? কাকা আলাদা বাড়িতে চলে এসেছিলেন তাই অচেনা, নচেত একই বাড়ি, একই ঠাকুমার নাতি নাতনি আমরা। বকুলের তখন মনে পড়েছিল একই ঠাকুরদা ঠাকুমার বংশধর। এই প্রসঙ্গ উল্লেখ করে ইনি একদা তার কাকাকে যৎপরণাস্তি যাচ্ছে তাই করে গিয়েছিলেন বকুলের বিয়ে না দেওয়ার জন্যে। এতে নাকি তাঁদের বংশেও কালি পড়ছে, তাঁদের মুখেও চুন কালি পড়ছে, অথচ বকুলের থেকে তিনি বয়সে খুব যে বড় তাও নয়। সে যাক, সে তো তামাদি কথা। বকুল নম্র হয়ে বলেছিল, আচ্ছা কি করতে হবে শুনি। অর্থাৎ তুমি আপনি দুটোকেই এড়িয়েছিল। দাদাটি বলে উঠেছিলেন, বিশেষ কিছু না রে ভাই, যৎ সামান্য একটু কাজ। আমার ছোট ছেলেটা চাকরির জন্য দরখাস্ত করছে, তোকে তার জন্যে একটা ক্যারেক্টার সার্টিফিকেট লিখে দিতে হবে। শুনে অবশ্যই বকুলের মাথা ঘুরে গিয়েছিল। বকুল প্রায় থতমত খেয়ে বলেছিল, কিন্তু আমি তো তাকে চিনিই না, হয়তো দেখিও নি। দাদা বিগলিত হাস্যে বলেছিলেন, দেখেছ নিশ্চয়, বিয়ে থাওয়া কাজে কর্মে, তবে সে হয়তো তখন হাফ প্যান্ট পরে জল পরিবেশন করে বেড়াচ্ছে। আর চেনার কথা বলছিস, বলি আমাকে তো চিনিস নাকি চিনিস না? এই নিতান্ত অন্তরঙ্গতায় তুই তুই শব্দটা কানে খটমট করে বাজছিল। বকুল তাতে মনে মনে লজ্জিত হচ্ছিল। সত্যই তো নিতান্ত আপনজন, এর বাবা আর আমার বাবা একই মাতৃগর্ভজাত। বকুল বলেছিল, আপনাকে চিনি না কি যে বলেন,
কিন্তু এখনকার ছেলেদের সম্পর্কে চট করে কিছু বলা তো মুশকিল। কী ধরনের বন্ধুদের সঙ্গে মেশে, হয়তো আপনার নিজের ছেলেকে নিজেই ভালো চেনেন না সেজদা। সেজদা উদ্দীপ্ত হয়ে বলে উঠেছিল, কেউ এসে কিছু লাগিয়েছে বুঝি? কিন্তু আমি এই তোমায় বলে দিচ্ছি বকুল, রকে বসে বলেই সে রকবাজ ছেলে। নিজের বাড়ির রকে বসে, ছেলেবেলা থেকে যাদের সঙ্গে চেনা সেই ছেলেরা এসে গল্পগাছা করে এই পর্যন্ত। তারা যে যেমন হোক, আমার প্রভাতাংশু সে জাতেরই নয়। সেজদা তার ছেলের জাতি সম্পর্কে নির্ভয়ে যত বড় সার্টিফিকেটই দিন, তাকে ফেরাতে হয়েছিল বকুলকে। বলেছিল, একেবারে না চিনে এভাবে লিখতে অসুবিধে বোধ করছি সেজদা। সেজদা অপমানাহত হয়েই চলে গিয়েছিলেন এবং বলে গিয়েছিলেন, বাইরের জগতে তোমার একটু নাম ডাক আছে বলেই বলতে এসেছিলাম, নইলে সেজ খুড়িমা আমাদের যেরকম অবজ্ঞার দৃষ্টিতে দেখতেন, তাতেই এ বাড়িতে পা দেবার কথা নয় আমাদের। অনামিকা অবাক হয়ে তাকিয়েছিলেন সেই ক্রোধারক্ত মুখের দিকে, আর ক্ষণপূর্বের বিগলিত হাস্য মুখটার সঙ্গে মেলাতে চেষ্টা করছিলেন। যাক, সে তো এক ঘটনা ঘটে বসে আছে ও বাড়ির সঙ্গে, আবার কি? সেদিন ছোট বৌদি বলেছিল, লিখে দিলেই তো হতো বাপু 2 লাইন, আপনার লোকের ছেলের একটু উপকার হতো। কোনো উপকারেই তো লাগি না। ছোটদা বলেছিল, না না, ও ঠিক করেছে, জানা নেই কিছু নেই, ক্যারেক্টার সার্টিফিকেট দিলেই হলো। এখনকার ছেলেরা তো দুধে দাঁত ভাঙবার আগেই পলিটিক্স করছে, কে কোন পার্টিতে ঢুকে বসে আছে কে জানে। বন্ধু বিচ্ছেদ হলো, এই আর কি, বলেছিল ছোট বৌদি। তখন শম্পা ছিল, তখন বিচ্ছেদ শব্দটার মানে জানতো না ছোট বৌদি, ওকেই বিচ্ছেদ বলেছিল। সে যাক, আজ আবার জ্যাঠামশাইয়ের ছেলে কোন পরিস্থিতিতে ফেলবেন কে জানে। তবু এটা ভাবেনি, এটা অভাবনীয়। ও বাড়ির বড়দা প্রস্তাব নিয়ে এসেছেন, তোমার তো অনেক জানাশোনা, শুনলাম ম্যাজিশিয়ান অধিকারী তোমায় খুব খাতির করেন। আমার এই নাতনিটাকে যদি ওদের দলে ঢোকাবার একটু চান্স পাইয়ে দিতে পারো। বকুলের মনে হয়েছিল বাংলা কথা শুনছে না, যে ভাষা শুনছে তা বকুলের অবদ্ধ। বকুল অবাক হয়ে প্রশ্ন করে, কোন দলে? আহা, ওই ম্যাজিকের দলে। বকুল প্রায় অভিভূতের মতো বলে ফেলে, ও ম্যাজিক জানে? আহা, ম্যাজিক না জানুক, ম্যাজিকের দলে অনেক মেয়েটে নেয় তো, সুন্দরী সুন্দরী মেয়েদের চাহিদা আছে। এই যে বেবির একটা ফটো সঙ্গে এনেছি, এটা তোমাকে। বড়দা পকেট থেকে একটি খাম বার করে তার থেকে সন্তর্পণে একখানি ফটো বার করে টেবিলে রাখে। বকুল তুলে নেয় হাতে করে, চেয়ে থাকে ছবিটার দিকে। অনেকটা যেন তার দিদি চাঁপার মতো দেখতে, বংশের গড়ন থাকে, কাছে দূরে কোথাও কোথাও সেটা ধরা পড়ে। মেয়েটা যেন বড় বড় চোখে তাকিয়ে রয়েছে। ফটোটা তোলা ভালো হয়েছে। বকুল কি বলবে ভেবে না পেয়ে একটা অবান্তর কথা বলে বসে, কোনখান থেকে তুলেছেন ফটোটা? ভারত স্টুডিও থেকে। কেন, ভালো হয়নি? ভালো হয়েছে বলেই বলছি। বললে তুমি কি মনে করবে জানি না বকুল, দেখতে আরও ভালো। এ ফটো যদি তুমি একবার দেখাও লুফে নেবে। তাছাড়া অন্য কোয়ালিফিকেশন আছে, সেবার সাইকেলে বাংলা বিজয় করে এলো জানো বোধ হয়। ওদের দলে আরও 5টা ছেলে ছিল, ও সেকেন্ড হয়েছিল, তাহলেই বোঝো। বকুল বুঝতে থাকে, বুঝতে বুঝতে ঘামতে থাকে। তারপর আস্তে বলে, কিন্তু এত সুন্দর মেয়ে বিয়ে টিয়ে না দিয়ে?
বড়দা উত্তেজিত হয়ে বলেন, বিয়ে তো আর অমনি হয় না বকুল। আমার অবস্থা তুমি না জানলেও তোমার ভাইয়েরা জানে। ওর বাপ তো চিরকালই নিরোজগেরে, তাস পাশা খেলে, পান খায়, ঘুরে বেড়ায়, আর রোজগারের কথা তুললেই বলে আমার হার্টের অসুখ, বুক গেল। তবে ঘরের করি যেখানে যা আছে খরচা করে বিয়ে না হয় দিলাম, তাতে আমার কি লাভ হলো? উনি মহারানীর রাজ্যপাটে গিয়ে বসলেন। আমার হাড়ির হাল আরও হাড়ির হাল। না না, এটি তোমায় করে দিতেই হবে বকুল, খুব আশা নিয়ে এসেছি। ওরা নাকি মাইনে পত্তর ভালো দেয়। বকুল আসতে বলে, তাহলেও শুনতে খারাপ তো। অন্য কোথাও কোনো কাজে যদি। বড়দা আরও উত্তেজিত হয়ে বলেন, অন্য কোথায় কি কাজ জুটবে ওর বলো? স্কুল ফাইনালটাও তো পাশ করেনি, কেবল এটা ওটাই মন। আর শুনতে খারাপের কথা বলছো? ওসব কথা আজকাল আছে নাকি? নেই, যে যাতে সুবিধে বুঝবে তাই করবে, ব্যাস। ঢিক দিতে সবাই পারে, ভিক দিতে কেউ পারে না। আমার এক বন্ধু সেদিন এই কথা বলেছে। দেখ ভাই, আমি ঠিক করেছি মেয়েদের বিয়ের চেষ্টা আর করব না। ওর আবার বুড়ো বয়সের সংসার, এখনো ঘরে আইবুড়ো মেয়ে, তাই বলে বিয়ের চেষ্টা করছি না। সারা জীবন ধরে দাঁতে দড়ি দিয়ে যেটুকু সংস্থান করেছি তা কি ওই মেয়ে তিনটের চরণে ঢালতে? না, ও সবের মধ্যে আমি নেই। বরং মেয়েদের বলি, এতকাল যে বাপের পয়সায় খেলি পড়লি লেখাপড়া শিখলি, এবার বুড়ো বাপকে তার শোধ দে। তা বড় মেজো দুই মেয়েই যা হোক কিছু করছে, ছোট মেয়েটায় এক বজ্ঞা, বলে ও সব আমার ভালো লাগে না। আমি বলি, তবে কি ভালো লাগে? বাপের মাথায় কাঁঠাল ভাঙতে? যখন বাইরে থেকে টাকা আহরণ করে আনবার ক্ষমতা রয়েছে, তখন ঘরের টাকা ভেঙে বাইরে যাবি কেন? আমিও তাই ভাবছি। জ্ঞান চক্ষু খুলে দিয়েছে সে। তুমি ভাই নাতনির জন্যে একটু চেষ্টা করো। বলো, খুব চালাক চতুর মেয়ে, যা শেখাবে তাই চটপট শিখে নেবে। বকুল হতাশভাবে বলে, কিন্তু আমার তো এমন কিছু জানা শোনা নেই। এ তোমার এড়ানো কথা বকুল, আমি কি আর ভেতরের খবর না নিয়ে এসেছি? তুমি একবার বলে দিলেই হয়ে যাবে। হবে হয়তো, কিন্তু বকুল সেই বলাটা বলবে কি করে? অনেকক্ষণ অনুরোধ উপরোধের পর বড়দা বিরক্ত হয়ে উঠে পড়ে বলেন, তোমার লেখা বইটই আমি অবশ্য পড়িনি, তবে বাড়িতে শুনি টুনি। বৌমাও বলেন খুব নাকি সংস্কার মুক্ত তুমি, অথচ এই একটা তুচ্ছ ব্যাপারে কুসংস্কারে তুমি আমাদের ঠাকুমা মুক্তকেশী দেবীর ওপর উঠলে। জীবিকার জন্যে মানুষের কত কি করতে হয়, পছন্দ নয় বলে কি আর বসে থাকলে চলে? আত্মীয়ের একটু উপকার করবে না তাই বলে? যাক, ও তো বলেছে নিজেই ওই অধিকারীর সঙ্গে দেখা করে চেষ্টা করবে। তোমার নিজের ভাইজিটি তো একটা কারখানার মজুরের সঙ্গে বেরিয়ে গেছে, সেটাই মুখ হেট হচ্ছে না। চলে গেলেন তিনি। বকুল বসে রইল, ভাবতে লাগলো, মানুষ মরে গেলেও কি তার সত্যি কোথাও অস্তিত্ব থাকে? মুক্তকেশী দেবী নামের সেই মহিলাটি কি কোথাও বসে তার বংশের এই প্রগতি দেখছেন তাকিয়ে? বকুল কি তাহলে সত্যি খুব সংস্কারাচ্ছন্ন? তবে বকুলের লেখা পড়লে সবাই তাকে একেবারে সংস্কার মুক্ত মনে করে কেন? বকুল কি ভেজাল? যা ভাবে তা লেখে না, অথবা যা লেখে তা ভাবে না? নাকি বকুলের হিসেবে প্রগতি শব্দটার অন্য মানে, সংস্কার শব্দটার অন্য ব্যাখ্যা? বকুল অবাক হয়ে ভাবে, এত সহজে চিরকালীন মূল্যবোধগুলো এমন করে ঝরে পড়ছে কি করে? একদা যারা বংশমর্যাদা, কুল মর্যাদা, পারিবারিক নিয়ম ইত্যাদি শব্দগুলোর পায়ে
জীবনের অনেক আশা আকাঙ্ক্ষা, আরাম আয়েশ বিসর্জন দিয়েছে, তারাই কেমন করে সেগুলো ভেঙে তার ভাঙা টুকরোগুলোকে মারিয়ে চলে যাচ্ছে। তবু বকুল বারবার ওই মুক্তকেশী শব্দটার আশেপাশে ঘুরতে লাগলো। একদার প্রতাপ কোথায় বিলীন হয়ে যায়, সম্রাটের রাজদণ্ড শিশুর খেলনা হয়ে ধুলায় গড়াগড়ি খায়। জীবনের ব্যাখ্যা অহরহ পরিবর্তিত হয়, সত্য অবিরত খোলস বদলায়, অথচ তার মধ্যেই মানুষ অমরত্বর স্বপ্ন দেখে। চিরন্তন শব্দটাকে অভিধান থেকে তুলে দেয় না, সুবিধেকে বলে সংসার মুক্তি, স্বার্থকে বলে সভ্যতা। আমরা অচলায়তন ভাঙতে চেয়েছিলাম, কিন্তু আমরা হাতুড়ি শাবল গাঁইতির যথাযথ ব্যবহার শিখিনি, তাই আমরা আমাদের সব কিছু ভেঙে বসে আছি। আজকের যুগ ওই গাঁইতি শাবল হাতে নিয়ে অনেক বড় বড় কথা বলছে আর যথেচ্ছ আঘাত বসাচ্ছে। কথাগুলো বাতাসে উড়ে যাচ্ছে আর আঘাতে আঘাতে পায়ের তলার মাটিতে শুদ্ধ ফাটল ধরছে। কিন্তু এসব কথা হাস্যকর। মঞ্চে দাঁড়িয়ে বলতে হবে, যা হচ্ছে তাই ঠিক, এই প্রগতি, এই সভ্যতা। কলমের আগায় লিখতে হবে, এ কিছু না, এ শুধু সূচনা, আরও চাই, আরও এগোতে হবে, শেষ পর্যন্ত শেষে গিয়ে পৌঁছতে হবে। কিন্তু কোথায় সেই শেষ? শেষ নাহি যার, শেষ কথা কে বলবে? আমাদের মাতামহী, যার নাম ছিল সত্যবতী দেবী, তিনি নাকি একদা এই প্রশ্ন নিয়ে দীর্ঘদিনের বিবাহিত জীবনের ঘর ছেড়ে পৃথিবীর আলোয় বেরিয়ে পড়েছিলেন, বিয়েটা কেন ভাঙা যায় না? বলেছিলেন, এই কথারই জবাব খুঁজতে বেরিয়েছি আমি। পারুল আর বকুল দুজনেই যেন একই সঙ্গে একই কথা ভাবে। এই একটা আশ্চর্য। পারুল তার খেয়াল খুশির ডায়েরিতে লিখে চলে, কিন্তু সে কি আজকের এই বিয়ে, যে বিয়ে ভালোবাসার পতাকা উড়িয়ে লোকলোচনের সামনে জয়ের গৌরব নিয়ে নিজেদেরকে মালাবন্ধনে বাঁধে? সত্যবতী দেবীর 9 বছরের মেয়ে সুবর্ণলতাকে নাকি লুকিয়ে নিয়ে গিয়ে বিয়ে দেওয়া হয়েছিল, আর এই মহৎ কর্মের নায়িকা ছিলেন সুবর্ণলতার পিতামহী, সত্যবতীর শাশুড়ি। সত্যবতী বলেছিলেন, এ বিয়ে বিয়ে নয়, পুতুল খেলা। কিন্তু আজকের এই সভ্য সমাজের ভালোবাসার বিয়ে, এরই বা পুতুল খেলার সঙ্গে তফাৎ কোথায়? খেলতে খেলতে পুরনো হয়ে গেলে, বৈচিত্র্য হারালে আবার অন্য পুতুল নিয়ে খেলা শুরু, এই তো। আর যদি নতুন করে শুরু নাও করো, খেলাটাই ত্যাগ করলে, খেলাটা ভাঙলে, পুতুলটা আছড়ে ফেলে দিলে। আমাদের বিদ্রোহিণী মাতামহী কি এই চেয়েছিলেন? তিনি কি আজ শোভনের এই মুক্তি দেখে উল্লসিত হতেন, বলতেন, এ বিয়ে মিথ্যে, এ বিয়ে অর্থহীন? তার বোঝা বয়ে চলা মূঢ়তা মাত্র শোভন ঠিক করেছে। কিন্তু তাহলে সত্যি বিয়ে কোনটা? আজ যা সত্য, আগামীকালই তো তা মিথ্যা হয়ে দাঁড়াতে পারে। কলমটা রেখে ঘর থেকে বেরিয়ে এলো পারুল। বারান্দায় এসে দাঁড়ালো। গঙ্গার ধারে সেই বারান্দা, পরন্ত বিকেলে গঙ্গা সেই অপূর্ব শোভা। জলে বাতাসের কাঁপন তির করে বয়ে চলেছে, অথচ গতকালই কালবৈশাখীর ঝড়ে কি তোলপাড়ই হচ্ছিল। প্রকৃতি শক্তিময়ী, প্রকৃতি ঝড়ের পর আবার স্থির হতে জানে। মানুষ মোচার খোলার নৌকার মতো ভেসে যায়, ডুবে তলিয়ে যায়। রাজা চলে গেছে, মার কাছেও নয়, বাপের কাছেও নয়, চলে গেছে আসানসোলের এক বোর্ডিং স্কুলে। অদ্ভুত অনমনীয় ছেলে, কিছুতেই কলকাতায় থাকবে না সে। অবশেষে রামকৃষ্ণ মিশনের ওই আসানসোল শাখায় ব্যবস্থা করতে হয়েছে শোভনকে।
পারুল হতাশ হয়ে বলেছিল, কি দিয়ে গড়া রে তোর ছেলে শোভন, পাথর না ইস্পাত? শোভন শুকনো গলায় বলেছিল, অথচ শুধু আবদেরে আহ্লাদে ছেলে ছাড়া কোনো দিনই অন্য কিছু ভাবিনি ওকে। পারুল মনে মনে বলেছিল, তার মানে তোমরাই গড়লে ওকে, পিটিয়ে ইস্পাত করলে। আশ্চর্য, চলে গেল যখন একটুকু বিচলিত ভাব নেই। সেই বাল গোপালের মতো কোমল সুকুমার মুখে কি অদ্ভুত কাঠিন্যের ছাপ। এরপর থেকে হয়তো এই একটা জাতির সৃষ্টি হবে, যারা মা বাবাকে অস্বীকার করবে, বংশ পরিচয়কে অস্বীকার করবে, হৃদয় বৃত্তিকে অস্বীকার করবে, কঠিন মুখ নিয়ে শুধু নিজেদেরকে তৈরি করবে পৃথিবীর মাটিতে চড়ে বেড়াবার উপযুক্ত ক্ষমতা আহরণ করে। আর সে ক্ষমতা অর্জন করতে পারলে বাপকে বলবে, আমাকে লেখাপড়া শেখাতে তোমার যা খরচ হয়েছে তা শোধ করে দেব। অথবা বলবে, যা করেছ করতে বাধ্য হয়েই করেছ, পৃথিবীতে এনেছিলে আমাদের কেন, তার একটা দায়িত্ব নেই? হয়তো ওইটুকুই তফাৎ থাকবে মানুষের জীব জগতের সঙ্গে। পশু পক্ষীরা তাদের জন্মের জন্য মা বাপকে দায়ী করতে জানে না, মানুষ সেটা জানে। পারুল অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আবার ঘরে চলে এলো, কলমটা নিয়ে আবার লিখল। কিন্তু এটাই কি চেয়েছিলেন সত্যবতী দেবী? তার সব কিছুর বিনিময়ে এই জবাবটা খুঁজে এনেছিলেন পরবর্তীকালের জন্যে। পারুলের মনে পড়তে থাকে শোভনের সেই সমারোহময় জীবনের ছবিটি, বউ ছেলে মেয়ে আর অগাধ জিনিস নিয়ে হয়তো একদিন কি এক বেলার জন্যে মার কাছে এসে পড়া। একদিনের জন্যেও কত জিনিস লাগে ওদের ভেবে অবাক হতো পারুল। বউ হেঁটে গেলে বোধহয় বুকে বাজত শোভনের। বউয়ের এতটুকু অসুবিধে দূর করতে মুঠো মুঠো টাকা খরচ করতে দ্বিধা করতো না। আর অভিমানিনী মুখটি এতটুকু ভার হলে যেন নিজে চোর হয়ে থাকতো, কাঁটা হয়ে থাকতো। মা পাছে তার বউয়ের সূক্ষ্ম সুকুমার অনুভূতির মর্মটি বুঝতে না পেরে ভোঁতা কোনো কথা বলে বসেন। শোভনের জীবনে বউয়ের প্রসন্নতা ছাড়া আর কিছু চাইবার আছে তা মনে হতো না। শোভনের হৃদয়ে বউ ছাড়া আর কোনো কিছু ঠাঁই আছে কি না ভাবতে হতো। পারুল আবার লেখে, ভাবতাম অন্যদিকে যা হোক তা হোক, এই হচ্ছে প্রকৃত বিয়ে। একটা ভালোবাসার বিয়ের সুখময় দাম্পত্য জীবনের দর্শক হয়েছি আমি, এ ভেবে আনন্দ বোধ হতো। দেখেছি আমাদের মায়ের জীবন, দেখেছি নিজেদের আর সমসাময়িকদের। কেউ ফাঁকিটা মেনে নিতে না পেরে যন্ত্রণায় ছটফটিয়েছে, কেউ ফাঁকির সঙ্গেই আপোষ করে ঠাঁট বজায় রেখে চালিয়েছে। তবে সত্য বলে কি কোথাও কিছু ছিল না? তা কি হয় কি জানি। আমার ভাই ভাজেদের তো দেখেছি, মনে তো হয়নি এরা ফাঁকির বোঝা বয়ে মরছে। বাইরে থেকে কি বোঝা যায়? মোহনের কথা মনে পড়তে থাকে। বহু কাল আসেনি ছেলেটা, সেই নাসিকে বদলি হবার পর থেকে আর এদিকে আসেনি। মনে তো হয় সুখী সমৃদ্ধ জীবনের স্বাদে ভরপুর হয়ে দিন কাটাচ্ছে সে। তাই পরিত্যক্ত আত্মীয় স্বজনদের একটা চিঠি লিখে উদ্দেশ করতেও মনে থাকে না। কিন্তু কে জানে মোহনের জীবনেও তলে তলে কোথাও ভাঙন ধরবে কিনা। ভেঙে পড়ার আগের মুহূর্ত পর্যন্ত তো বাইরে থেকে কিছুই ধরা পড়ে না। মোহনের জন্যে হঠাৎ ভারী মন কেমন করে উঠল। হয়তো শোভনের ব্যর্থ বিধ্বস্ত মুখখানায় মনকে উদ্বেল করে তুলেছে। রেখার জন্যেও খুব মন কেমন করে উঠেছে। কতবার মনে হয়েছে আমি কি রেখার কাছে যাব, তাকে বলবো, কিন্তু কি বলবে ভেবে পায়নি পারুল। ওদের জীবনের ভার ওদেরই বহন করতে হবে,
আর কারো কোনো ভূমিকা নেই সেখানে। বকুল এ ঘরে আসতেই বকুলের ছোটদা বলে উঠল, ও বাড়ির বড়দা কেন এসেছিল রে? বকুল অবাক হয়ে বলে, ও মা, তুমি বাড়িতে ছিলে, তবে যে দেখা করলে না। দূর, ছেড়ে দে, ওসব দেখা টেখা করবার মধ্যে আমি নেই বলে ছোটদা হঠাৎ মুখটা ফেরায়, ধরা গলায় বলে, লোকের কাছে দেখাবার মতো মুখ কি আর আমার আছে রে বকুল? বকুল হেসে উঠে বলে, অন্তত ওর কাছে ছিল, ওর মতে এ যুগে নিন্দের বলে কিছু নেই। তারপর বড়দার আসার উদ্দেশ্য সংক্ষেপে বর্ণনা করে। ছোটদা একটুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বলে, অথচ মনে হতো ওই বাড়িটা অচলায়তন, মুক্তকেশী দেবীর অস্থি পোঁতা আছে ও ভিটেই। থাকলে সেই পোঁতা অস্থিতে অবশ্যই শিহরণ লাগছে। আর আমরা কত নিন্দিত হয়েছি, আমাদের মা ওদের মতো নয় বলে কত লাঞ্ছনা গেছে তার উপর। বকুল আসতে বলে, আজও যাচ্ছে ছোটদা, যারা একটু অন্যরকম হয় তাদের ওপর দিয়ে লাঞ্ছনার ঝড় বয়েই থাকে। পরবর্তীকালে তোমার বংশধরেরাই হয়তো তোমাকে মুক্তকেশী দেবীর যোগ্য উত্তর সাধক বলে চিহ্নিত করবে। ছোটদা একটু চুপ করে থেকে বলে, আমি নিজের ভুল সংশোধন করতে চেয়েছিলাম বকুল, সুযোগ পেলাম কই? সত্যি চেয়েছিলে? ছোটদার চোখ দুটো লাল হয়ে ওঠে, দেওয়ালের দিকে তাকিয়ে বলে, তোদের ছোট বৌদির কষ্ট আর চোখে দেখতে পারা যাচ্ছে না। শুধু ছোট বৌদির? আমার কথা থাক বকুল, কিন্তু এ সমস্যার সমাধান তো তোমাদের নিজেদের হাতে ছোটদা। সে কথা তো অহরহই ভাবছি, কিন্তু ভয় হয় যদি আমাদের ডাককে অগ্রাহ্য করে, যদি ফিরিয়ে দেয়। বকুল মৃদু হেসে বলে, ওইখানেই ভুল করছো ছোটদা। তুমি যদি বলো তুই আমায় কিছুতেই ফিরিয়ে দিতে পারবি না, আমি তোকে ফিরিয়ে নিয়ে যাবই, দেখো কি হয়। কিন্তু মনে যেন ওর ভালোবাসাকে অমর্যাদা করে নয়। ও যাকে জীবনে নির্বাচন করে নিয়েছে, তোমাদের কাছে হয়তো তার অযোগ্যতার শেষ নেই, কিন্তু যোগ্যতা অযোগ্যতা কি বাইরে থেকে বিচার করা যায় ছোটদা? ওর ঠিকানাটা তো তোরই হাতে, তোমার হাতেও চলে যেতে পারে ছোটদা, যদি তুমি সত্যিকার ক্ষমার হাতটা বাড়িয়ে দিতে পারো ওর দিকে। ছোট বৌদি এসে দাঁড়ালো, বলল, ও বাড়ির নির্মলের বউ তোমায় ডেকেছে বকুল। বকুল চকিত হলো, আশ্চর্য, এখনো বকুল নির্মল নামটা শুনলেই চকিত হয়। জগতে অনেক রহস্যের মধ্যে এ এক অদ্ভুত রহস্য, অনেক আশ্চর্যের মধ্যে এ এক পরম আশ্চর্য। অবশ্য বকুলের এই গভীরে তলিয়ে থাকা চেতনায় চকিত হওয়া বাইরের জগতে ধরা পড়ে না। বকুল সহজভাবে বলে, কেন ডেকেছে জানো? ঠিক জানি না, তবে ওর সেই নাতিটাকে তো তার বাবা নিজের কাছে নিয়ে গেছে, মাকেও বোধহয় নিয়ে যেতে ব্যস্ত। মজাটা কি জানো? ছেলেটার হাত কাটা গেছে বলে পার্টিতে আর ঠাঁই হয়নি। তারা নাকি বলেছে অমন একটা চিহ্ন নিয়ে ঘুরে বেড়ালে ধরা পড়ার সম্ভাবনা। ছেলেটা বলেছে, আর একটু শক্ত হয়ে উঠি, দেখে নেব ওদের, বিশ্বাসঘাতক হয়ে ওদের বিশ্বাস ভঙ্গের শাস্তি দিয়ে ছাড়বে। বকুল অন্যমনস্কের মতো বলে, তাই বুঝি? তাই তো, অলকা বৌমা যে গিয়েছিল একদিন, আর যারা সব আছে বাড়িতে তাদের সঙ্গে যে খুব ভাব বৌমার, ওখান থেকেই শুনে এসেছে। নির্মলদার বউ ভালো আছে? জোর করেই মাধুরী বউ না বলে নির্মলদার বউ বলল বকুল, যেন সকলকে দেখাতে চাইল হয়তো নিজেকেও ওই নামটা উচ্চারণ করা বকুলের কাছে কিছুই নয়, খুব সাধারণ। ছোট বৌদি বলল, মোটেই নাকি ভালো নেই, চেহারা দেখলে নাকি চেনা যায় না, এই যা যাচ্ছে
আর ফিরবে না বলে মনে হয়। কাছে গিয়ে খাটের ধারে বসে পড়ে বলে বকুল, তার চেহারাটা তো বেশ ভালোই করে তুলেছ। ছেলের কাছে গিয়ে আর তাকে ভোগাবার দরকার কি? আর 2-10 দিন এখানে থাকলেই তো সরাসরি ছেলের বাবার কাছে চলে যেতে পারতে। তোমার মুখে ফুল চন্দন পড়ুক বকুল। মাধুরী বউ একটু হেসে বলে, অহরহই ভগবানের কাছে প্রার্থনা করছি যেন এই ঘর থেকে, এই খাট বিছানা থেকেই তার কাছে চলে যেতে পারি। তা ছেলের আর তর সইছে না, হয়তো ভাবছে লোক নিন্দে হচ্ছে, কর্তব্যের ত্রুটি হচ্ছে। বকুল একটু তাকিয়ে থেকে বলে, শুধু ওই ভাবছে, আর কিছু ভাবতে পারে না? মাধুরী বউ শীর্ণ হাতখানা বকুলের কোলে রেখে বলে, আর কি ভাববে? কেন? মার কষ্ট হচ্ছে, মার অসুবিধে হচ্ছে, মার জন্যে মন কেমন করছে? মাধুরী বউয়ের ঠোঁটের কোণে একটু হাসির রেখা দেখা যায়, ব্যঙ্গ তিক্ত অবজ্ঞার হাসি। বকুল অবাক হয়ে তাকিয়ে দেখে, এরকম হাসি হাসতে জানে মাধুরী বউ? কিন্তু কথাটা খুব ভদ্রই বলে মাধুরী, বলে, তেমন হলে তো ভালোই। ডেকেছিলে? হ্যাঁ, তোমার কত কাজ, তার মধ্যে অকারণ ডেকে বিরক্ত করলাম। বাজে সৌজন্যটুকু ছাড়ো তো, বলো কি বলবে? বলবো না কিছু, মাধুরী আস্তে বলে, একটা জিনিস দেব। বকুলের এখনো বুক কেঁপে ওঠে, এ কি লজ্জা, এ কি লজ্জা! মাধুরী বউ যদি তার স্বামীর একটা ফটোই বকুলকে দিতে যায়, ক্ষতি কি? বকুলের হঠাৎ কেন কে জানে ওই কথাই মনে হলো, কিন্তু ফটো নয়, খাতা, অথবা ফটো। খাতার শেষ পৃষ্ঠায় ফটোও সাঁটা আছে, ওর এই ডায়েরির খাতাটা। মাধুরী বালিশের তলা থেকে খাতাটা বার করে বলে, ভেবে আর পায় না নিয়ে কি করি। হাতে করে ওই হাতের লেখাগুলো নষ্ট করতেও পারিনি প্রাণ ধরে, অথচ ভয় হচ্ছে, সত্যিই যদি হঠাৎ মরে টরে যায়, কে দেখবে, কে পাতা উল্টাবে? তাই শেষ পর্যন্ত ভাবলাম, যার জিনিস তাকেই বরং দিয়ে দিই। বকুল খাতাটায় হাত ঠেকায় না, অসহায়ভাবে বলে, যার জিনিস মানে? অথচ বকুল পৌরত্বের শেষ সীমানায় এসে পৌঁছেছে। বকুল অনামিকা দেবীর খোলস এঁটে রাজ্য জয় করে বেড়াচ্ছে। মাধুরী বিছানায় রাখা খাতাটা বকুলের কোলে রেখে দিয়ে বলে, যা বললাম ঠিকই বলছি। পাতায় পাতায় যার নামাবলি, তারই জিনিস, তার কাছে থাকাই ঠিক। হঠাৎ মাধুরীর কোটরগত চোখের রেখায় রেখায় জল ভরে আসে। বকুল অপরাধীর মতো কাঠ হয়ে বসে থাকে। মাধুরী আবার লজ্জার হাসি হেসে বলে, শরীরটা খারাপ হয়ে নার্ভগুলো একেবারেই গেছে। কথা বললেই চোখে জল টল এসে পড়ে। সত্যিই খাতাটা তোমার জন্যেই তুলে রেখেছিলাম। বকুল ওর রোগা হাতটা হাতে নিয়ে আসতে বলে, ভেবে বড় সুখ ছিল, অন্তত তোমার মধ্যে একটা শূন্যতা নেই, ফাঁকি নেই। মাধুরী রোগা মুখেও তার সেই অভ্যস্ত হাসিটি হেসে বলে, নেই তো, সবটাই পূর্ণ, শুধু সেই পূর্ণতার একটা অংশ তুমি। তোমার ওপর আমি বড় কৃতজ্ঞ বকুল। তুমি আর সকলের মতো ঘর সংসার স্বামী পুত্র নিয়ে মত্ত হওনি, তেমন হলে হয়তো এ খাতা কবেই ছিঁড়ে ফেলে দিতে হতো। বকুল হাসবার চেষ্টা করে বলে, বর জোটেনি তাই ঘর সংসারেরও বালায় নেই, তার মধ্যে ত্যাগের মহত্ব না খোঁজায় ভালো মাধুরী বউ। বরং তোমার কাছেই আমার, যাক থাক সে কথা, সব কথা উচ্চারণে মানায় না। তবে যাবার দিন এসে না গেলেও তো যাওয়া হয় না, অতএব সেদিন ত্বরান্বিত করবার সাধনা না করাই উচিত। না, তা করিনি, এমনিই কি মানুষ অসুখ টসুখ করে না? আচ্ছা ভাই, ওর খাতা পড়ে মনে হতো, অবশ্যই আগে কোনো দিনই পড়তাম না, তখন ভাবতাম সকলেরই একটুখানি নিভৃত জায়গা থাকা উচিত। কিন্তু যাবার আগে খাতাটা দিল, বলল, পড়ে দেখো, যাবার আগে তোমার কাছে নির্মল হয়ে যায়।
নিজের নামটা নিয়ে অনেক সময় ঠাট্টা করতো তো। তা পড়তে পড়তে মনে হতো তোমাদের কথা নিয়ে কিছু লেখার কথা ছিল তোমার। লিখেছো কোথাও? তোমার কত বই পড়ি, সব তো আর পড়িনি, জানতে ইচ্ছে করছে কি লিখেছো তাতে। বকুল আস্তে মাথা নেড়ে বলে, না, সে আর কোনোদিনই লেখা হয়নি মাধুরী বউ। লিখবো ভাবলে মনে হতো লিখবার মতো আছে কি, এ তো জগতের নিত্য ঘটনার একটা টুকরো। কোথায় বিশেষত্ব, কোথায় মৌলিকত্ব। তারপর হঠাৎ বকুল একটু চুপ করে থেকে বলে, তখন মনে হলো আর লিখেই বা কি হবে। আসল কথা, নিজের কথা লেখা বড় শক্ত। তাদের কাছেই ওটা সহজ যারা নিজের কথার ওপর অনেক রং পালিশ চাপিয়ে জৌলুস বাড়াতে পারে, যাতে জিনিসটা মূল্যবান বলে মনে হয়। সেটা তো সবাই পারে না। মাধুরী একটা নিঃশ্বাস ফেলে বলে, ওইটা নিয়ে ওর একটু অভিমান ছিল। বকুল মাধুরীর হাতটায় একটু চাপ দিয়ে বলে, হয়তো সেটাই ভালো হয়েছিল মাধুরী বউ। হয়তো লিখলে ওর মন উঠত না, প্রত্যাশার পাত্রটি খালিই থেকে যেত, অভিমানের সুখটা থেকে বঞ্চিত হতো। যা হয় হয়নি, সেটাই ভালো। তবু সময় পেলে একটু দেখো, তারপর ছিঁড়ে ফেলো, পুড়িয়ে ফেলো, যা তোমার খুশি। জগতে আর কারুর চোখে পড়লে মাধুরী নামের মেয়েটাকে হয়তো করুণা করতে বসবে, ভাববে আহা বেচারি, বোধহয় কিছুই পায়নি। তাদের তো বোঝানো যাবে না, এমন হৃদয়ও থাকে যারা ফুরিয়ে যায় না, ফতুর হয়ে যায় না। মাধুরী বউ ক্লান্তিতে চোখ বোজে। বকুল ওই বোঝা চোখের দিকে তাকিয়ে আর একটা মুখ মনে করতে চেষ্টা করে। নামটা যেমন স্পর্শ করে যায়, মুখটা তেমন সহজে ধরা দেয় না, অনেকটা ভাবলে তবে। কিন্তু সেই সরল সরল ভীরু ভীরু নির্বোধ মুখটার মধ্যে এমন কিছু আশ্বাস পায় না বকুল, যা মাধুরী পেয়েছে। সত্যিই কি পেয়েছে? না ও শুধু আপন মনের মাধুরী মিশায়ে রচনা করা মূর্তি? একটু পরে চোখ খুলে মাধুরী বলে, আজ তোমায় ডেকেছি সব কথা বলতে, অনেক প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে। তোমার এই এত বড় জীবনে আর কখনো কোনো ভালোবাসা আসেনি? বকুল হেসে ওঠে, ওরে বাবা, এই যে দারুণ প্রশ্ন, চট করে তো মনে পড়ছে না। ভেবে ভেবে মনে করো, এত প্রেমের কাহিনী লিখলে আর হয়তো সেই জন্যেই লিখতে লিখতে আর সময়ই পেলাম না। তাছাড়া বকুল একটু সহজ পরিহাসের মধ্য দিয়ে এ প্রসঙ্গে ইতি টানে, তোমার মতন সুন্দরী তো নই যে মুগ্ধ ভক্তের দল পতঙ্গের মতো ছুটে আসবে। প্রশ্নটা এড়িয়ে গেলে তা সেটাই ভাবো, তাতেও আমার প্রেস্টিজ বজায় থাকলো বলে উঠে দাঁড়ায় বকুল। খাতাটা নিয়ে যাও। সত্যিই নিতে হবে? বাহ, তবে কি শুধু শুধু তোমায় ডেকে কষ্ট দিলাম? তোমার কাছে দিয়েই নিশ্চিন্ত হলাম। মাধুরী বউয়ের কাছ থেকে খাতাখানা এনে ড্রয়ারে পুরে রাখল বকুল। বকুলের ড্রয়ারে কখনো চাবির পাট নেই, তার জন্যে কোনো দিন কোনো অভাবও অনুভব করেনি। আজই হঠাৎ মনে হলো যেন ওটাকে চাবির মধ্যে বন্ধ করে রাখতে পারলেই ভালো হয়। না, কেউ বকুলের ড্রয়ারে হাত দেবে এ ভাবনা আর নেই। অনেক দিন হয়ে গেছে, সেই সামালের স্বাদ ভুলে গেছে বকুল। লিখতে লিখতে আধখানা ফেলে রেখে গেলেও টেনে উঠকে পড়ে নিত শম্পা। এখন বকুলের টেলিফোনে কদাচও কারো হাত পড়ে, বকুলের টেবিলের ড্রয়ারে হাত পড়ে না। এ বাড়িতে আরও ছেলে মেয়ে আছে, কিন্তু তারা বকুলের অচেনা, তারা এদিক মারায় না। তবু বকুলের মনে হলো চাবি বন্ধ করে রেখে দিলে বুঝি স্বস্তি হয়, যদিও খুলে দেখেনি এক পাতাও। থাক,
কোনো এক সময়ের জন্যে থাক। আজ তো এক্ষুনি আবার বেরিয়ে যেতে হবে। দেশবন্ধু হলে বাংলা সাহিত্য সম্মেলনের আজ বিশেষ বার্ষিক অধিবেশন। সাহিত্যে অধোগতি হচ্ছে কিনা এবং যদি হয়ে থাকে তার প্রতিকার কি, এই নিয়ে তোড়জোড় আলোচনা চালাতে হবে। এই আলোচনায় অংশগ্রহণ করা অনামিকা দেবীর অবশ্য কর্তব্য। ঘণ্টা তিনেক ধরে অনামিকা দেবী এবং আরও অনেক দেবদেবীর বাংলা সাহিত্যের ভবিষ্যৎ পন্থা নিরূপণ করার শেষ রায় দিয়ে যখন বেরোচ্ছেন, তখন একটি মেয়ে অনামিকার কাছে এসে নমস্কার করে দাঁড়ালো। অনামিকা চমকে উঠলেন। বৌমা, শোভনের বউ, তুমি এসেছিলে এখানে? হ্যাঁ। কখন এসেছো? কোনখানে বসেছিলে? দেখতে পাইনি তো। আপনারা দেখতে পাবেন এমন জায়গায় বসতে পাবো? শোভনের বউ রেখা একটু হাসল। আমাদের কি সেই টিকিট? কি মুশকিল, এ আবার টিকিট কি? সঙ্গে কেউ আছে নাকি? তা তো আছেই, কারো শরণাপন্ন না হলে তো প্রবেশপত্র মিলত না। আমার এক কবি মাস্তুতো দাদা শরণাপন্ন হয়ে এসেছি। বেশ করেছ, তুমি সাহিত্য টাহিত্য বেশ ভালোবাসো, তাই না? রেখা মৃদু হেসে বলে, সাহিত্যকে ভালোবাসি কিনা জানি না, তবে একজন সাহিত্যিককে অন্তত ভালো লাগে, তাই দেখতে এলাম তাকে। অনামিকা হাসলেন, কিন্তু অনামিকা মনে মনে ভাবলেন, এটা কি হলো? রেখা কি নরম হয়ে গেছে? রেখা কি বকুলকে মাধ্যম করে ওদের চির খাওয়া জীবনটাকে মেরামত করে ফেলতে চায়? অনামিকা ঠিক বুঝতে পারলেন না। অনামিকা সাবধানে বললেন, খুব রোগা হয়ে গেছ। রেখা বলল, কই, নিজে নিজেই কি বোঝা যায়? ছেলে মেয়ে ভালো আছে? বলেই মনে হলো জিজ্ঞেস না করলেই ভালো ছিল। কোথায় ছেলে কোথায় মেয়ে কে জানে, কিন্তু রেখা বৌমা সে কথা বলল না, শুধু মলিন হেসে বলল, ভালোই আছে বোধহয়। খোকাকে তো শুনেছি আসানসোলে মিশন স্কুলের বোর্ডিংয়ে ভর্তি করে দিয়েছে। অনামিকা একটু থেমে বললেন, শুনেছ? রেখার মুখে এখনো হাসি। বলে, তাই তো, মায়ের কাছে চন্দননগরে ছিল, তারপর মার চিঠিতে জেনেছি চারিদিকে লোক। তবু এও এক ধরনের নির্জনতা, অনেক লোকের ভিড়ের মধ্যে নিভৃতে কথা বলা যায়। অনামিকা শান্ত মৃদু গলায় বললেন, মার চিঠিতে জানতে হলো খবরটা? রেখা অন্যদিকে তাকিয়ে রইল। অনামিকা বকুল হয়ে গেলেন না। অনামিকা দেবী থেকে মৃদু মার্জিত গলায় বললেন, সব কিছু শেষ হয়ে যাওয়াটা কি এত সহজ রেখা? রেখা চোখ তুলে তাকিয়ে বলে, শক্তই বা হলো কই? অনামিকা তাকিয়ে দেখেন। রেখার এমন প্রসাধন বর্জিত মুখ কবে দেখেছেন অনামিকা? রেখার পরনে একখানা সাদা টাঙ্গাইল শাড়ি। রেখার মুখে উগ্র পেন্টের আতিশয্য নেই। মনটা মমতায় ভরে গেল। আস্তে বললেন, রেখা, খুব জটিল অঙ্ক কষতে তো সময় লাগে। রেখাও মৃদুভাবে বলে, তা তো লাগেই, হয়তো সারা জীবন ধরেই কষতে হবে। অনামিকা বলেন, তোমাদের যুগকে আমরা খুব বিচক্ষণ আর বুদ্ধিমান ভাবতাম বৌমা। রেখা চুপ করে রইল। অনামিকা আবার বললেন, আর কিছুতেই কিছু হয় না বোধ হয়। রেখা বলে, সে হওয়ার কি কিছু মূল্য আছে মাসিমা? তা বটে। খুকু স্কুলে ভর্তি হয়েছে? কবে? অনামিকা আবহাওয়া হালকা করে বলেন, তোমার মা বাবা ভালো আছেন? ওই পরিস্থিতিতে যতটুকু ভালো থাকা সম্ভব। একটা শোধ হয়ে যাওয়া ঋণের বোঝা আবার যদি নতুন করে ঘাড়ে চাপে, ভালো থাকা কি সম্ভব? অনামিকা আর কি বলবেন? এই নিষ্প্রভ মৃত্যুকল্প পরিস্থিতিতে কোন কথা বলবেন? রেখা আবার বলে, শম্পাকে মাঝে মাঝে দেখি। শম্পা? হ্যাঁ, এক সময় শুনেছিলাম ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই ভাবলাম আপনি তো এখানে আসছেন, আজ খবরটা দিই। অনামিকা একটু হেসে বলে, ঠিক
তোমার মতো করে ওকেও একদিন আবিষ্কার করেছিলাম। ও, পেয়েছেন খবর? কিন্তু তুমি ওকে মাঝে মাঝে কোথায় দেখো? আমি যে অফিসে কাজ করি সেই অফিসেই বিল্ডিংয়েই বোধহয় কোনো এক জায়গায় শম্পাও কাজ করে। অনামিকা শম্পার খবর জানেন। অনামিকা রেখার খবরটাই নতুন করে জানলেন। বললেন, তুমি কাজ করছো? না করলে চলবে কেন মাসিমা, বাবা রিটায়ার করেছেন, তার ওপর আবার এই ভার। অধিক সমস্যা সমাধানেই কি এ ভারের লাঘব হয় বৌমা? জানি হয় না, তবু কঠোর বাস্তব বলেও তো একটা কথা আছে মাসিমা, সেখানে সব দরকার। অনামিকা এখন একটু কঠিন গলায় বললেন, সেই লক্ষ্মী ছাড়া হতভাগা ছেলেটা কি তার স্ত্রী কন্যার খরচটাও দেয় না? সেটা দিতে তো সে বাধ্য। রেখা হেসে ফেলে, বলে, না মাসিমা, আপনাদের ছেলে লক্ষ্মী ছাড়া হতভাগা নয় যে যা করতে বাধ্য তা করবে না, বরং অনেক সাধ্য সাধনাই করেছে ওটা দেবার জন্যে। অনামিকা শান্ত হয়ে যান, বলেন, ও, কিন্তু তোমাকে তো খুকুকে মানুষ করে তুলতে হবে। রেখা অন্যদিকে মুখ ফিরিয়ে বলে, মানুষ হবেই, গরিবের মেয়ের মতো মানুষ হবে। অনামিকা একটুক্ষণ চুপ করে থেকে বলেন, তোমাদের চিত্তের দারিদ্র্য ওদের জীবনে এই দারিদ্র্য ডেকে আনলো? রেখা বললে, আমাদের ভাগ্য, অথবা ওদেরই ভাগ্য। রেখা, আমরা সেই যুগকে দেখেছি যে যুগে মেয়েরা পড়ে মার খেত। আমরা তোমাদের যুগকেও দেখেছি, তফাৎটা খুব বুঝতে পারছি না। যুগের হাওয়া, যুগের বিদ্যে, বুদ্ধি, বিচক্ষণতায় কোনো কিছুই তো লাগছে না। রেখা দৃঢ় গলায় বলে, লাগাতে আরও হয়তো 2-4টে যুগ কেটে যাবে মাসিমা। অনামিকা আরও মৃদু গলায় বলেন, হয়তো তোমাদের কথাই ঠিক, হয়তো সেই যুগ আসছে যখন কেউ কারুর কাছে হৃদয়ের প্রত্যাশা করবে না। হৃদয়? রেখা হেসে ওঠে, বলে, ওরে বাবা, ওসব দুর্লভ দামি জিনিস কি আর ব্যবহারে লাগানো যাবে মাসিমা? সোনার ভরি 300 টাকায় ওঠা পর্যন্ত বাজার কেমিক্যালের গহনায় ভরে গেছে, দেখছেন তো। এখন আর ওতে কেউ লজ্জা অনুভব করে না। সোনা, মুক্ত, হিরে না জুটলে কাঁচ, পুঁথি, শিশেতেই কাজ চালাবে, এটাই ব্যবস্থা। অলংকারটা তো রইল, কিন্তু সে অলংকারে মূল্যটা কোথায়? কোথাও না। রেখা শান্ত গলায় বলে, মূল্যবোধটাই যে বদল হয়ে যাচ্ছে। সাহিত্য সভাতেও কিছুটা আকর্ষণীয় আয়োজন রাখতে হয়, নিছক সাহিত্যে লোক জমে না। এতক্ষণ তাই স্টেজে একজন নামকরা মুখাভিনেতার মুখ অভিনয় চলছিল। বোধ করি কোনো কৌতুককর ঘটনার অভিব্যক্তি। শেষ হতেই হাসির স্রোত আর হাততালির স্রোত বয়ে গেল। এরপর ইলেকট্রিক গিটার বাজবে। অনামিকা বললেন, ওই যন্ত্রণাটা আর সহ্য হবে না, এবার উঠি। আমিও উঠি। রেখা বলে, যাচ্ছি মাসিমা, শম্পার খবর তাহলে জেনেই ছিলেন, ঈশ্বর করুন ওর বিশ্বাসটা বজায় থাক। রেখা চলে যায়। অনামিকা প্রায় অবাক হয়ে তাকিয়ে থাকে। এত তাড়াতাড়ি এত পরিবর্তন হতে পারে মানুষের? এর আগে যে রেখাকে দেখেছেন বিয়েবাড়িতে বা কোনো উৎসব সভায়, সেই রেখা কি এই মেয়ে? ওর মুখে সেই তেল পিছলে পড়া অহমিকাটা, কোটিংটা ধুয়ে মুছে গেল কি করে? অথচ ঠিক নম্র নতমুখী নয়, আর এক ধরনের অহমিকার প্রলেপ পড়েছে ওর মুখে, বিষণ্ণতার সঙ্গে অনমনীয়তার। হয়তো এরাই ঠিক, তবু মনের মধ্যেটা যেন হাহাকার করে ওঠে। মাধুরী বউরাই কি তাহলে ভুল? তা হয়তো ভুলই, নইলে এই খাতাখানা সে প্রাণ ধরে ছিঁড়ে ফেলতে পারেনি, পুড়িয়ে ফেলতে পারেনি, শেষ পর্যন্ত তার হাতেই তুলে দিয়েছে। পাতায় পাতায় যার নাম লেখা, কিন্তু বরের হাতের লেখায় পাতায় পাতায় পাড়ার একটা মেয়ের নাম লেখা খাতাখানা তো চিরদিন সহ্য করেও এসেছে মাধুরী। চিরদিন তো মাধুরী সব ফুরিয়ে যাওয়া বুড়ি হয়ে যায়নি,
কিন্তু বকুল তো এ খাতাটা কিছুতেই ধৈর্য ধরে আগাগোড়া পড়ে উঠতে পারছে না। বকুল কেবলই পাতা উল্টাচ্ছে, বকুলের মনই বসছে না। বকুলের মাঝে মাঝে কাঁচা ভাষায় উচ্ছ্বসিত ভাবপ্রবণতা দেখে হাসিও পেয়ে যাচ্ছে। বকুল, বকুল, তুমি আমার জীবনের চিরস্থির, তুমি আমার ধ্রুবতারা, আমার সব কিছুর মধ্যে তুমি। বকুল, যখন একা থাকি চুপি চুপি তোমার নাম উচ্চারণ করি। বকুল পৃষ্ঠার কোণে লেখা সাল তারিখটা দেখল। বকুল একটু হেসে খাতাখানা বন্ধ করলো। বকুল ভাবল, রেখা বৌমা ঠিকই বলেছে। যে বস্তু এক সময় পরম মূল্যবান থাকে আর এক সময় তা নিতান্তই মূল্যহীন হয়ে যায়, প্রতিক্ষণেই মূল্যবোধের পরিবর্তন ঘটছে।